হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 7-এর রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংকের 10 নম্বর স্কুলের যে ইংরেজির প্রশ্নপত্রটা আছে সেটা আমি ডিসকাস করবো এবং সলিউশন করবো। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে যে সিনটা দেওয়া আছে সেটা কোথা থেকে দেওয়া আছে পড়লেই আমরা বুঝতে পারবো। দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেংদি কনভারসেশনস উইথ হার। তো এটাও দেখো, এটা দেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে, ঠিক আছে? তো এখানে কি বলছে আমরা একটু পড়ে নিই। এই পোর্শনটাতে কি বলছে, সেখান থেকে কি কি প্রশ্নগুলো আছে সেগুলো আমরা করব, ঠিক আছে? দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেংদি কনভারসেশনস উইথ হার। ল্যাভিশ কথাটার মানে হচ্ছে ওই বিলাসবহুল আভিজাত্য যেটাকে বলা হয়। তো ওই বিস্ট আমরা পড়েছিলাম আগেও, টেক্সটে সবাই পড়েছি যে একটা বিস্ট, একটা দানবের ক্যাসেলে কিন্তু বেলে, অর্থাৎ ওই যে মার্চেন্ট ছিল, একটা মার্চেন্ট ব্যবসায়ী, তার ছোট্ট মেয়েটা, তাদের তাকে কিন্তু এখানে আসতে হয়েছিল, যেহেতু তার বাবার সাথে ওদের একটা অ্যাগ্রিমেন্টের মতো হয়েছিল, শর্ত হয়েছিল যে বেলেকে কিন্তু ওখানে যেতে হবে। তো বেলে ওখানে যাওয়ার পরে, বিস্টের ক্যাসেলে, দানবের ওই যে প্রাসাদটা, সেখানে যাওয়ার পরে কি কি ঘটছে সেখান থেকে এই পোর্শনটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ওটাই প্রথমে বলেছে যে বিস্ট অর্থাৎ দানব তাকে কিন্তু দেখভালের জন্য কি বিলাসবহুল যে জামা কাপড়, পোশাক, সেটা কিন্তু দিয়েছিল, আর কি দিয়েছিল, ফুড, খাবার দিয়েছিল, অ্যান্ড ক্যারিড অন লেংদি কনভারসেশনস, একটা বিস্তৃত একটা যে কথোপকথন, মানে অনেকক্ষণ ধরে লেংদি কনভারসেশনস সেটা কিন্তু চলেছিল, মানে সে বলছিল আর কি, কথাটা বিস্ট বলছিল। ইচ নাইট, প্রত্যেক দিন রাত্রিবেলা, দ্য বিস্ট আস্কড বেলে টু ম্যারি হিম, প্রত্যেক দিন ওই বিস্ট দানবটা বেলেকে বলতো তাকে বিয়ে করার জন্য। অনলি টু বি রিফিউজ এভরি টাইম, কিন্তু প্রত্যেকবারই তাকে কিন্তু প্রত্যাখ্যান করতো, বেলেকে প্রত্যেক দিনই বলতো বিয়ে করার জন্য, আর প্রত্যেকবারই কিন্তু বেলে কিন্তু সেটাকে কিন্তু রিজেক্ট বা প্রত্যাখ্যান করে দিত, ঠিক আছে, না বলে দিত। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার ওই না শোনার পরে বা প্রত্যাখ্যান প্রত্যাখ্যান হওয়ার পরে, তাকে প্রত্যাখ্যান করার পরে, বেলে ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেইন হোয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। কি বলছে দেখো, প্রত্যাখ্যান প্রত্যেকবারই হওয়ার পরে, করার পরে, বেলে কি স্বপ্ন দেখতো, কিসের স্বপ্ন দেখতো, সে একটা হ্যান্ডসাম প্রিন্স অর্থাৎ সুদর্শন দেখতে, খুব সুন্দর দেখতে একটা রাজপুত্রের সে রাজপুত্রকে সে স্বপ্নে দেখতো, হু প্লিডেড উইথ হার, যে কিনা ওই রাজপুত্রটা তার কাছে অনুরোধ করতো, কাকুতি মিনতি করতো, কিসের জন্য, টু এক্সপ্লেইন, যে তাকে বর্ণনা দাও, মানে তাকে বিস্তারিতভাবে জানাও, বোঝাও, হোয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, কেন বারবার সে ওই দানবটাকে রিফিউজ করছে, না কেন বলছে, বারবার কেন তাকে এড়িয়ে যাচ্ছে, কেন তাকে প্রত্যাখ্যান করছে, এই যে ব্যাপারটা, এটা কেন করছে সেটা কিন্তু ওই প্রিন্স চাইছিল। প্রিন্স ওর কাছে অনুরোধ করতো স্বপ্নে যে আমাকে তুমি বলো, তুমি কেন বারবার না বলছো। শি রিপ্লাইড ইচ টাইম দ্যাট শি কুড নট ম্যারি দ্য বিস্ট, আর বেলে প্রত্যেকবারই কিন্তু তার উত্তরে কি বলতো, যে সে ওই বিস্ট অর্থাৎ দানবটাকে বিয়ে করতে পারবে না। কেন? বিকজ শি লাভড হিম অনলি অ্যাজ আ ফ্রেন্ড, কারণ সে অর্থাৎ বেলে ওই দানবকে, দৈত্যকে শুধুমাত্র একটা বন্ধুর মতোই ভালোবাসে, তাকে সে তাই জন্য বিয়ে করতে পারবে না। নেক্সট কি বলছে, বাট বেলে কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, বেলে কিন্তু কোনো মতেই ওই সম্পর্কটা সে বুঝে উঠতে পারছে না। কোন সম্পর্কটা? বিস্ট অর্থাৎ দানবের সাথে ওই যে সুদর্শন দেখতে যে রাজপুত্রটা, তার কি সম্পর্ক, কারণ কি, একদিকে দানব, একদিকে দানব বলছে বিয়ে করার জন্য প্রত্যেক দিন, আর প্রত্যেক দিন স্বপ্নে এসে ওই যে রাজপুত্র, খুব সুন্দর দেখতে যে রাজপুত্র, সে বারবার অনুরোধ করছে তাকে বলার জন্য যে কেন সে বিয়ে করতে চায় না। মানে দানবের সাথে এর কি সম্পর্ক হতে পারে, এটা নিয়েই কিন্তু বেলে মানে বুঝে উঠতে পারছিল না, যে আমি রিফিউজ করছি, আমি প্রত্যাখ্যান করছি বিস্টকে, আর তার হয়ে ওকালতি করতে আসছে এই প্রিন্স অর্থাৎ রাজপুত্র, সেটা কোনো মতে সে বুঝে উঠতে পারছে না। শি ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামওয়্যার ইন দ্য ক্যাসেল। ক্যাপটিভ কথাটা মানে হচ্ছে বন্দি করা, আর কনভিন্সড মানে হচ্ছে তাকে বোঝানো হওয়া, মানে শি ওয়াজ কনভিন্সড মানে তাকে বোঝানো হয়েছে জোর করে আর কি। তাকে কি বোঝানো হয়েছে, যে ওই দানবটা এই প্রিন্সকে, রাজপুত্রকে ওই ক্যাসেলের মধ্যেই কোনো একটা জায়গায় কিন্তু বন্দি করে রেখেছে। ওই যে প্রাসাদটা আছে, দানবের প্রাসাদটা, সেই প্রাসাদের মধ্যেই কোনো একটা জায়গাতে কিন্তু ওই রাজপুত্রটাকে কিন্তু বন্দি করে রাখা হয়েছে। সে এটা কিন্তু তাকে বোঝানো হয়েছিল বেলেকে।
She searched for him and discovered many enchanted rooms but never the prince of her dreams. আচ্ছা, বেলে কি করলো? বেলে কিন্তু তার খোঁজ করছিল। কার খোঁজ করছিল? এই হ্যান্ডসাম প্রিন্সের খোঁজ করছিল, ঠিক আছে? আর সে খোঁজ করতে করতে কি খুঁজে পেয়েছিল? ডিসকভার্ড মেনি এনচ্যান্টেড রুমস। আচ্ছা, এনচ্যান্টেড রুমস কথাটার মানে হচ্ছে ওই যে ঘরগুলো আছে যেগুলো মন্ত্রযুক্ত বা জাদুযুক্ত, জাদুকরি যে ঘরগুলো, ওই রকম ঘর সে অনেকগুলো খুঁজে পেয়েছিল। বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস, কিন্তু তার স্বপ্নের যে রাজকুমার বা স্বপ্নের ওই যে রাজপুত্র, তাকে কিন্তু সে কখনোই খুঁজে পায়নি। সে মানে তার খোঁজ করতে করতে অনেক জাদুকরি ঘর খুঁজে পেয়েছিল, কিন্তু ওই স্বপ্নের যে রাজপুত্র তাকে কিন্তু সে খুঁজে পায়নি। তো এই ফেরি টেলটা খুবই ইন্টারেস্টিং, এর গল্পটা খুবই ভালো। তো এখানের এইটুকুটাই ছিল। এর থেকে কি কি প্রশ্নগুলো আছে এগুলো আমরা একটু দেখি, আলোচনা করি আর উত্তর করার চেষ্টা করি, ঠিক আছে? প্রথম প্রশ্নটা বলছে হোয়াট ডিড দ্য বিস্ট গিভ বেলে। এটা খুবই সোজা প্রশ্ন, বিস্ট কি কি দিয়েছিল? তাহলে দ্য বিস্ট গেভ বেলে কি কি দিয়েছিল? ল্যাভিশ ক্লোদিং, বিলাসবহুল জামা কাপড়, পোশাক, অ্যান্ড ফুড, এবং খাবার, তাই না? এই দুটো জিনিসই দিয়েছিল। আচ্ছা, নেক্সট, হোয়াট ডিড দ্য বিস্ট প্রপোজ টু বেলি ইচ নাইট। প্রত্যেক দিন রাত্রিবেলা ওই দানবটা বেলেকে কি প্রস্তাব দিত? তাহলে ইচ নাইট, বিয়ে করার প্রস্তাব দিত, তাই না? ইচ নাইট দ্য বিস্ট proposed to Bele to marry him. বিয়ে করার প্রস্তাবটা কিন্তু প্রত্যেকদিন রাত্রিবেলা এটা দিত, ঠিক আছে? এরপর ট্রু আর ফলস দিতে হবে, সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু দিতে হবে প্রত্যেকটাতে। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা একটু খাতার মধ্যে ভিডিওটা পজ করে তুলে নেবে। প্রথমে বলেছে বেলে অ্যাগ্রিড টু ম্যারি দ্য বিস্ট। অ্যাগ্রি কথাটা মানে একমত হওয়া, সহমত হওয়া, মানে রাজি হওয়া। বেলে কি রাজি হয়েছিল বিস্টকে বিয়ে করার জন্য? এটা ফলস হবে। বিস্টকে বিয়ে করতে কিন্তু কখনোই রাজি হয়নি। আর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা আমরা দেব? এই লাইনটা দেব, ইচ নাইট দ্য বিস্ট আস্কড বেলে টু ম্যারি হিম only to be refused every time। তাহলে এটা আমরা দেব, ইচ নাইট দ্য বিস্ট asked Bele to marry him only to be refused every time। ঠিক আছে? তাহলে প্রথমটা হয়ে গেল ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্টে হলো ওই লাইনটা, ইচ নাইট দ্য বিস্ট আস্কড বেলে টু ম্যারি হিম only to be refused every time। ঠিক আছে? তাহলে এটা তোমরা তুলে নাও খাতাতে। সেকেন্ডটা পরেরটাতে কি বলেছে একটু দেখি। বেলে ডিসকভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস ক্যাপটিভেটেড ইন ওয়ান রুম। এটা কিন্তু একটু কনফিউজিং, এটা একটু ভালো করে পড়তে হবে। বেলে ডিসকভার্ড মানে খুঁজে পেয়েছিল, বেলে খুঁজে পেয়েছিল প্রিন্স অফ আর ড্রিমস, তার স্বপ্নের যে রাজপুত্র তাকে খুঁজে পেয়েছিল। ক্যাপটিভেটেড ইন ওয়ান রুম, একটা রুমে তাকে বন্দি করা হয়েছে, এটা সে খুঁজে পেয়েছিল। সে কিন্তু খুঁজে পায়নি, তাকে বোঝানো হয়েছিল। এখানটা তুমি দেখো, শি ওয়াজ কনভিনসড
দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামওয়্যার ইন দ্য ক্যাসেল। মানে কি, তাকে বোঝানো হয়েছিল যে বিস্ট কোথাও না কোথাও এই ক্যাসেলের মধ্যে, প্রাসাদের মধ্যে তাকে বন্দি করে রেখেছে, খুঁজে কিন্তু পায়নি। আর যখন সে খোঁজ করছিল সে কি পেয়েছিল, মেনি এনচ্যান্টেড রুমস, ঠিক আছে, মানে অনেকগুলো জাদুকরি ঘর সে খুঁজে পেয়েছিল, বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস, কিন্তু তার স্বপ্নের যে রাজপুত্র তাকে কিন্তু সে খুঁজে পায়নি। তাহলে এটাও হয়ে যাবে কিন্তু ফলস। সাপোর্টিং এ আমরা কি দেব, সাপোর্টিং এ আমরা ওই শেষের লাইনটা দেব, শি সার্চ ফর হিম অ্যান্ড ডিসকভার্ড, এটা দিব, শি সার্চড ফর হিম and discovered many enchanted rooms but never the prince of her dreams। ঠিক আছে, এখানটা কিন্তু এই প্রশ্নটা একটু কনফিউজিং ছিল, এটা আমি বুঝিয়ে দিলাম। তো এটা হয়ে যাবে ফলস, আর তার সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে। ঠিক আছে, এটা তোমরা খাতায় তুলে নাও। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, বেলে কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য, সম্পর্ক সে কোনো মতেই বুঝে উঠতে পারছিল না কাদের মধ্যে, বিটুইন দ্য বিস্ট, বিটুইন দ্য বিস্ট অ্যান্ড দ্য প্রিন্স, এই দুজনের মধ্যে সে কি সম্পর্ক সেটা কিন্তু বুঝে উঠতে পারছিল না। সেকেন্ড কোশ্চেনে কি বলেছে, বেলে ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য বিস্ট, ওই যে লাইনটা বেলেকে বোঝানো হয়েছিল, কি বোঝানো হয়েছিল, যে বিস্ট কোথাও না কোথাও ওই প্রাসাদের মধ্যে ওই রাজপুত্রকে কিন্তু বন্দি করে রেখেছে। তাহলে ওই লাইনটা আমরা লিখবো, বেলে ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য বিস্ট was holding the prince captive somewhere in the castle, was holding the prince captive somewhere in the castle। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমাদের সিন সেকশনটা যেটা ছিল, প্রোজ সেকশন, সেটা আমাদের কিন্তু কমপ্লিট। তো এটা তোমরা একটু খাতার মধ্যে তুলে নাও ভিডিওটা পজ করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পোয়েট্রি থেকে আমাদের কি প্রশ্নগুলো আছে, এখানেও আমাদের এই যে পোয়েমটা দেখো, উই আর 7 থেকে দেওয়া হয়েছে আমাদের সিলেবাসে, ফার্স্ট সামেটিভের জন্য একটি পোয়েম আছে, তো ওই পোয়েমটাই দেওয়া আছে। তো এখানে পোয়েমটা সবাই তোমরা পড়েছো, আর তারপর আমরা কিন্তু এখান থেকে কি কি প্রশ্নগুলো আছে এগুলো আমরা কিন্তু অ্যান্সার করব, ঠিক আছে। তার আগে আমি একটু পোয়েমটার যে স্ট্যানজাগুলো দেওয়া আছে এখানে বিষয়বস্তুটা কি বলেছে আমি একবার বলে দিই, সবাই যেহেতু পড়েছো তবুও একবার আমরা কিন্তু পড়ে নেব, ঠিক আছে। A simple child that lightly draws its breath, বলছে একটা খুবই সাধারণ একটা শিশু, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, যে কিনা ধীরে ধীরে আলতোভাবে নিঃশ্বাসটা কিন্তু ভেতরে টানছে, ঠিক আছে। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, লিম্ব কথাটার মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, আর নিজের যে জীবনটা সেটা কিন্তু তার সমস্ত শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে সে অনুভব করছে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, মানে এর
কি বলছে, হোয়াট শুড ইট নো অফ ডেথ, এ মৃত্যু সম্পর্কে কি বা জানে, এটা বলতে চাইছে। ঠিক আছে, ডেথ মানে কি, মৃত্যু, তাহলে মৃত্যু সম্পর্কে কি বা জানে। আই মেট আ লিটল কটেজ গার্ল, আমার সাথে একটা কুটিরে থাকা একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। শি ওয়াজ 8 years old, সি সেইড, তার বয়স ছিল 8 বছর। আর সে বলেছিল, কি বলেছিল, হার হেয়ার ওয়াজ থিক, মানে সে বলেছিল যে সে তার তার বয়স 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার চুলগুলো ছিল ঘন, থিক মানে ঘন, উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, আর অনেকগুলো কোকড়ানো অবস্থায় আছে যেটা কিনা তার মাথার চারিপাশে সেটা জড়ো হয়ে আছে। ক্লাস্টার্ড কথার মানে হচ্ছে জড়ো হয়ে থাকা। শি হ্যাড আ রাস্টিক উডল্যান্ড এয়ার, তার একটা শরীর থেকে একটা গ্রাম্য এবং একটা বনভূমির মানুষের যে গন্ধগুলো হয় সেরকম একটা গন্ধ বেরোচ্ছিল। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, ওয়াইল্ডলি কথাটার মানে হচ্ছে অগোছালো, তার যে, আর ক্ল্যাড মানে হচ্ছে পরিধান বা পরিহিত, তার যে জামা কাপড়টা ছিল সে যে পরিহিত ছিল, অ্যাকচুয়ালি ড্রেসড, ক্ল্যাড কথাটা মানে সেটা কিন্তু এলোমেলো অবস্থায় ছিল। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড, তার চোখগুলো ছিল সুন্দর, অত্যন্ত সুন্দর, ফেয়ার কথাটা মানে এখানে সুন্দর বলছে। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার যে সৌন্দর্যতা সেটা কিন্তু আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল। গ্ল্যাড কথাটা মানে হচ্ছে মুগ্ধ করা। ঠিক আছে, আর এখানে মি মানে এখানে কবির কথা বলা হচ্ছে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেইড, হাউ মেনি মে ইউ বি, বলছে ভাই এবং বোন মিলে, ছোট্ট মেয়ে তোমরা কতজন, হাউ মেনি কতজন, 7 in all, সি সেইড, সি মানে ওই ছোট্ট মেয়েটি তখন উত্তরে বলছে যে আমরা সবাই মিলে 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, আর সে অবাক হয়ে কিন্তু আমার দিকে দেখছিল। ঠিক আছে, তাহলে এই যে আমাদের স্ট্যান্ডা, এখানে অ্যাকচুয়ালি 4টে স্ট্যান্ডা দেওয়া আছে। ঠিক আছে, তো এই স্ট্যান্ডাগুলোতে এইটুকুটাই বলা হয়েছে। পুরো বিষয়বস্তুটা আমি আগের ভিডিওতেও বলেছি, আবার ক্লাসে যারা আমার ক্লাস করেছো তাদেরকেও আমি বুঝিয়েছি, এবং তোমরা আশা করি সবাই এটা পড়ছো, কারণ এক্সাম আর বেশি দিন নেই, সবাই কিন্তু এই কবিতাটা জানো। ঠিক আছে, তো এবার এখান থেকে কি কি প্রশ্নগুলো আছে আমরা একটু দেখি। দ্য নেম অফ দ্য পোয়েম, এই যে কবিতাটা এর নাম কি ছিল, এর নাম ছিল উই আর সেভেন, উই আর সেভেন। আচ্ছা, কবিতা বা কোনো গল্প, ঠিক আছে, যে কোনো লেখা আমরা যখনই নামটা লিখবো, নামটা কিন্তু আমরা কোটেশনের মধ্যে রাখবো। ঠিক আছে, পরেরটা, দ্য নেম অফ দ্য পোয়েট, কবির নাম কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। খুব ভালো করে কিন্তু এই কবিতার নাম, কবির নাম, এগুলো তোমরা মনে মনে রাখবে আর কি, স্পেলিংগুলো ঠিকঠাক করে লিখবে, কারণ কবিতার নাম বা কবির নামে এখানে যদি স্পেলিং মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নতে কি বলেছে, দ্য চাইল্ড লিভড, ওই যে মেয়েটি, ছোট্ট মেয়েটি কোথায় থাকে, দ্য চাইল্ড লিভড ইন আ কটেজ, ছিল না, আই মেট আ লিটল কটেজ গার্ল। ঠিক আছে, মানে কি, একটা কুটিরে কিন্তু সে থাকতো। 4 নম্বর প্রশ্ন, দ্য স্পিকার আস্কড দ্য চাইল্ড, স্পিকার বক্তা মানে কবির কথা বলা হচ্ছে, ওই শিশুটাকে কি জিজ্ঞেস করেছিল, যে তোমরা কজন, তাই না, দ্য স্পিকার আস্কড দ্য চাইল্ড হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মানে কতগুলো ভাই বোন তোমরা, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স শি হ্যাড। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন এই পোয়েম সেকশন থেকে, দ্য লাইন দ্যাট সেইজ দ্য চাইল্ড ওয়াজ ফুল অফ লাইফ, কোন লাইনটাতে বোঝাচ্ছে যে ওই শিশুটার জীবনটা পরিপূর্ণ, মানে ফুল অফ লাইফ, জীবনটা একদম পরিপূর্ণ ভর্তি আর কি। ঠিক আছে, ওটা কোন লাইনে বোঝাচ্ছে, এই যে এই লাইনটা, অ্যান্ড ইট ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, সে নিজের জীবনটা উপভোগ করছে যেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, এটা অনুভব করতে পারছে। তাহলে লাইনটা আমরা কোটেশনের মধ্যে, ডাবল কোটেশনের মধ্যে দেব, অ্যান্ড ফিলস
and feels its life in every limb. হয়ে গেল। তাহলে আমাদের পোয়েম সেকশনটা যেটা আছে সিনের মধ্যে থেকে পোয়েমের যে সেকশনটা ছিল সেটাও আমরা কমপ্লিট করলাম। এর প্রশ্ন উত্তরগুলো এগুলো তোমরা একটু পজ করে খাতার মধ্যে তুলে নাও, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব গ্রামারে। কি আছে দেখি। আচ্ছা, দ্য স্টুডেন্টস ইট মিড ডে মিল মেরিলি, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড রিরাইট। দেখো টেন্স, টেন্সটা আমাদের চেঞ্জ করতে হবে এখানে। দ্য স্টুডেন্টস ইট মিড ডে মিল মেরিলি, এখানে আছে আমাদের অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, বা সিম্পল প্রেজেন্ট যেটাকে বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখনই আমরা আসবো তখন কি করি, সাবজেক্টের সাথে একটা অক্সিলিয়ারি ভাব আমাদের দিতে হয়। তাহলে এখানে সাবজেক্টটা দেখো, এখানে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে দ্য স্টুডেন্টস এটা আমাদের সাবজেক্ট আছে, তাহলে এটা আমরা লিখবো দ্য স্টুডেন্টস। তাহলে সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলিয়ারি ভাবটা ইউজ করবো। দ্য স্টুডেন্টস এর পরে কি হবে, অ্যাম তো কখনোই বসবে না, এর পরে অ্যাম বসে। ইজ বসবে না কারণ এখানে প্লুরাল নাম্বার আছে। তার আর, আর ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সরি অক্সিলিয়ারি ভাব হেয়ার। তাহলে দ্য স্টুডেন্টস আর, এবারে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে এখানে ইটটা হচ্ছে ভার্ব, তাহলে ইটিং হয়ে যাবে। দ্য স্টুডেন্টস আর ইটিং, এরপরে আমরা যে অবজেক্ট আছে সেটা দেবো মিড ডে মিল মেরিলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভাব, অক্সিলিয়ারি ভাব মানে অ্যামিজার ইউজ করব, আর তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি দেবো, তারপর অবজেক্ট দিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট কি বলছে দেখো, French is dash than English. Fill in the blank with proper degree of the adjective easy. ইজি যে ওয়ার্ডটা দেওয়া আছে, অ্যাডজেক্টিভটা দেওয়া আছে, এর প্রপার ডিগ্রি মানে ডিগ্রিটা চেঞ্জ করতে হবে। আমি আগের ভিডিওতে অনেকগুলোতে বুঝিয়ে দিয়েছিলাম যে ডিগ্রি চেঞ্জের সময় আমাদেরকে ওই লাইনটার মধ্যে খুঁজতে হবে, যদি দ্যান ওয়ার্ডটা থাকে তার মানে আমাদের কম্পারেটিভে করতে হবে, আর যদি ড্যাশটা দেওয়ার আগে যদি দা দেওয়া থাকে তার মানে সুপারলেটিভে দিতে হবে, আর এই দুটোর কোনোটাই যদি না থাকে তখন আমাদের পজিটিভ দিতে হবে। তাহলে যেহেতু দ্যান দেওয়া আছে মানে আমাদেরকে কম্পারেটিভে যেতে হবে, তাহলে ইজির কম্পারেটিভ কি হবে, ইজি আর হবে, ইজি আর, ইজি ইজিয়ার ইজিয়েস্ট, ঠিক আছে, এইভাবে হবে। 3 নম্বর, সুবীর হ্যাজ সোল্ড ড্যাশ ওল্ড বাইসাইকেল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ কোনো একটি নাউনের মালিকানা বোঝাবে। তাহলে বাইসাইকেলটা কার, সুবীরের। তাহলে এখানে কি হচ্ছে, সুবীর হ্যাজ সোল্ড হিজ ওল্ড বাইসাইকেল, সুবীরকে বোঝাচ্ছে, তার মানে এখানে আমরা হিজ ব্যবহার করব। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি আগের ভিডিওতে অনেকগুলোতে বুঝিয়েছি। রোলিং স্টোন আরেকবার বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ কথাটির মানে হচ্ছে নাউনকে ডেসক্রাইব করে, নাউনটা কেমন। আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে ভার্বের সাথে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ভার্বের সাথে আইএনজি অ্যাড করা থাকবে, সেটা কিনা একটা নাউনকে ডেসক্রাইব করবে। আর একটি পার্টিসিপল অ্যাডজেক্টিভ যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি হয়, ভার্বের থার্ড ফর্ম ইউজ করে আমরা কোনো নাউনকে ডেসক্রাইব করব। এখানে দেখো রোলিং স্টোন, এখানে নাউনটা আছে দেখো স্টোন, তাহলে স্টোনটা কেমন, রোলিং মানে গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। তো রোলিং, রোলের সাথে আইএনজি যোগ করা আছে, ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, একটা নাউনকে ডেসক্রাইব করেছি, তাহলে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে যাবে রোলিং, আর এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বোঝা গেল? লাস্ট ওয়ান কি বলছে, দ্য প্রপোজাল ইজ ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে, ইউজ আ সুইটেবল আর্টিকেল ইন দ্য গিভেন ব্ল্যাঙ্ক। আগের 9 নম্বর স্কুলে আমি একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছিলাম এই ধরনের যখন আর্টিকেল আমরা করব, তোমরা কি সচরাচর দেখবে যে
ওয়ার্ডটা, এই যে ওয়ার্ডটা আছে ওয়ান অ্যাক্ট বা ওয়ানের ওয়ার্ডটার মধ্যে ফার্স্ট লেটারটা তোমরা দেখতে পাচ্ছ ভাওয়েল দেওয়া আছে। আর তোমরা অনেকেই জানো যে ভাওয়েল যদি থাকে, এটা হচ্ছে কমন যে আমাদের নিয়মটা, ভাওয়েল থাকা মানে আমরা অ্যান ব্যবহার করি, কিন্তু সব জায়গায় সেটা হয় না। এখানে ওয়ান যে ও ভাওয়েলটা আছে, বাট এর যে সাউন্ডটা এটা কিন্তু একটা কনসোনেন্টের মতো আসছে। যদি ভালো করে লক্ষ্য করো, ওয়ান 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 যখন বলবো তখন অ্যাকচুয়ালি এইরকম আসছে, ডাব্লিউ এ ওয়া ওয়া এইরকম আসছে ওয়ান, তাই না? তাহলে ওয়া যদি হয় এই সাউন্ডটা অ্যাকচুয়ালি ডাব্লিউর সাউন্ড আসছে, আর ডাব্লিউ একটা কনসোনেন্ট, বুঝতে পারছো? তাহলে কনসোনেন্টের মতো যদি সাউন্ড হয় তখন কিন্তু আমরা এ বসাই, আর ভাওয়েলের মতো সাউন্ড থাকলে আমরা অ্যান বসাই। বুঝলে, বোঝা গেল? এরকমই ওয়ান, ইউনিভার্সিটি, ইউনিক, এইরকম যদি হয় মানে প্রথমে ভাওয়েল থাকবে ওয়ার্ডের ফার্স্টে, কিন্তু ওটা সাউন্ড করবে কনসোনেন্টের মতো, তখন আমরা কিন্তু এ বসাবো। ঠিক আছে? তাহলে হয়ে গেল গ্রামার। এবার রাইটিংটা দেখো। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস টেলিং হার অ্যাবাউট এ শর্ট ট্যুর ইউ রিসেন্টলি ওয়েন্ট টু। মেনশন দ্য প্লেসেস ইউ হ্যাড ভিজিটেড, হাউ ইউ ট্রাভেলড, পিপল হু অ্যাকম্প্যানিড ইউ। এটাও হচ্ছে তোমাদের একটা টেক্সচুয়াল, মানে টেক্সটে আছে এই ধরনের একটা রাইটিং। ঠিক আছে? তো একটা লেটার লিখতে বলছে তোমার বন্ধুকে, যে তোমার একটা রিসেন্ট একটা শর্ট ট্যুর তুমি একটা করেছিলে, মানে কোথাও একটা গিয়েছিলে বেড়াতে। তো সেখানে গিয়ে তুমি কি কি দেখেছো, কিভাবে তুমি ট্রাভেল করেছো, কিভাবে গেছো, কার সাথে গেছো, সেখানে কি কি দেখেছো, তোমার কীরকম তুমি এনজয় করেছিলে। ঠিক আছে? তো সেই সম্পর্কে কিন্তু এটা একটা লেটার লিখতে হবে। তো এই লেটারটা আমি লিখে দিয়েছি, লেটারটা তোমরা একটু খাতার মধ্যে তুলে নাও। পার্সোনাল লেটার লেখার সময় সর্বদা, আমি আগের ভিডিওতেও বলেছি, ওপরে ডান দিকে তোমার অ্যাড্রেসটা তুমি দেবে, আর নিচে ডেট দেবে। এখানে তুমি ডিয়ার দিয়ে বন্ধুর শুধু নামটা দেবে, টাইটেল দেওয়ার দরকার নেই, অনেকে টাইটেল দিয়ে দেয়। এই ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়েছি। বন্ধুর নামটা তুমি এখানে দেবে, দিয়ে কমা দিয়ে তারপরে তুমি তোমার লেটারটা শুরু করবে। আর লেটারের স্টার্টিংয়ে, পার্সোনাল লেটারে হোপ ইউ আর ওয়েল, আই হোপ ইউ আর ফাইন, এই ধরনের তুমি স্টার্ট করবে। তারপরে তোমার যে মূল বিষয়টা সেটা তুমি বলতে শুরু করবে। তো হোপ ইউ আর ওয়েল, আই রিসেন্টলি ওয়েন্ট অন শর্ট ট্যুর টু দার্জিলিং উইথ মাই প্যারেন্টস অ্যান্ড কাজিন। বাবা মার সাথে এবং কাজিনদের সাথে আমি দার্জিলিংয়ে রিসেন্টলি গিয়েছিলাম। উই ট্রাভেল বাই ট্রেন টু নিউ জলপাইগুড়ি অ্যান্ড দেন বাই কার টু দ্য হিলস। আমরা কিভাবে গিয়েছিলাম? আমরা হচ্ছে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি গিয়েছিলাম, এবং সেখান থেকে গাড়ি করে আমরা কিন্তু পাহাড়ে গিয়েছি। দ্য জার্নি ওয়াজ এক্সাইটিং, খুব একটা মনোরম একটা জার্নি ছিল, উত্তেজনাপূর্ণ একটা জার্নি ছিল, যাত্রাটা ছিল। উই ভিজিটেড টাইগার হিল, কী কী দেখেছি? টাইগার হিল, বাতাসিয়া লুপ অ্যান্ড দ্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এটা আমরা দেখেছি তিনটে জিনিস। দ্য সানরাইজ অ্যাট টাইগার হিল ওয়াজ বিউটিফুল, ওখানকার টাইগার হিলের যে সূর্য উদয়টা সেটা অত্যন্ত সুন্দর ছিল। এনজয়েড লোকাল ফুড, কীভাবে এনজয় করেছি স্থানীয় যে খাবারগুলো সেগুলো খেয়ে। অ্যান্ড টুক মেনি ফটোজ, সেখানে অনেক ধরনের ছবি তুলেছি। আফটার 3 ওয়ান্ডারফুল ডেজ, 3 দিন খুব সুন্দর কাটানোর পরে, উই রিটার্নড হোম হ্যাপিলি উইথ সুইট মেমোরিজ, খুব ভালো হচ্ছে আমরা মেমোরি নিয়ে আমাদের আমরা কিন্তু ফিরে এসেছি বাড়িতে। ঠিক আছে? তো আর তারপরে ডান দিকে ইয়োর্স লাভিংলি, এখানটাতে ইয়োর নেম দিয়ে দেবে। ঠিক আছে? ইয়োর্স লাভিংলির পরে ইয়োর নেম, আর এখানে তোমার ফ্রেন্ডস অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস, বন্ধুর অ্যাড্রেসটা তুমি দেবে। ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের 10 নম্বর স্কুলটা হয়ে গেছে। এরপরে আবার নতুন একটি ভিডিও নিয়ে পরের স্কুলটা কিন্তু আমি করব। ঠিক আছে?